বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। এই উত্তেজনা এখনো পুরোপুরি সংঘর্ষের রূপ নেয়নি, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা শেষবার যখন সংঘর্ষের রূপ নিয়েছিল তখন ভারতীয় কর্মকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার সম্মুখীন হতে বাধ্য হন। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, ওই সময় দেশটির বিশাল সামরিক বাহিনীকে অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল। তারা ছিল সেকেলে এবং সীমান্তে হুমকি মোকাবিলায় অপ্রস্তুত। পাকিস্তানের হাতে 2019 সালে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় লজ্জায় পড়ে যায় দেশটি। তখন প্রশ্নের মুখে পড়ে ভারতের সামরিক বাহিনী। সেই থেকেই ভারতীয় ফৌজকে ঢেলে সাজাতে কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ত্র কিনতে নতুন আন্তর্জাতিক মিত্র খুঁজে নেন তিনি। দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ান। এসব প্রচেষ্টা ঠিক কতটুকু পরিবর্তন এসেছে, হয়তো খুব শিগগিরই তার পরীক্ষা হতে যাচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়। চলমান অস্থিরতার মধ্যে অস্ত্র পরীক্ষায় কিংবা সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে বা শক্তিশালী, সে প্রশ্নই বারবার উঠে আসছে। আর সেই নিয়ে এবারের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি লাবিব হাসান। নিউ ইয়র্ক টাইমস 2018 সালে এক সংসদীয় প্রতিবেদন থেকে জানতে পারে ভারতের 68% সামরিক সরঞ্জাম সেকেলে, 24% এখনকার মানের এবং মাত্র 8% সর্বাধুনিক। 5 বছর পর 2023 সালে দেয়া এক হালনাগাদ প্রতিবেদনে সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বীকার করেন বিশাল আকারের বাহিনী হওয়ার চ্যালেঞ্জের কারণে পর্যাপ্ত পরিবর্তন আসেনি। যদিও 2023 সালের সংসদীয় শুনানিতে দেয়া তথ্য অনুযায়ী ভারতের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হয়েছে, তবু একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম। অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনও পুরনোই রয়ে গেছে। এদিকে 2021 সালে চীন সীমান্তে ভারতীয় সেনা সদস্যরা 2020 সালের সংঘর্ষের পর থেকে এই অঞ্চলে 4 বছর ধরে সেনা মোতায়েন রেখেছে ভারত। বিশেষজ্ঞদের মতে এসব সীমাবদ্ধতার কারণে নরেন্দ্র মোদী তুলনামূলক সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারেন, যেমন সীমিত পরিসরে বিমান হামলা বা পাকিস্তান সীমান্তের কাছে বিশেষ বাহিনীর অভিযান। এসব অভিযান জনরোষ প্রশমিত করবে, সম্ভাব্য বিপ্রদকর ভুলের ঝুঁকি কমাবে এবং প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজে আসবে। এদিকে পাকিস্তান সরকার ইতিমধ্যে সতর্ক করেছে, ভারত হামলা করলে তারাও একই ধরনের জবাব দেবে। সাম্প্রতিক সময়ে ভারত স্থানীয়ভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করেছে এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখন কিছুটা ধীর করতে হলেও দীর্ঘমেয়াদে সামরিক বাহিনীকে এটি আরও ভালো অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন সমরবিদরা। 2020 সালে চীনের সঙ্গে সংঘাতের 1 বছরের একটু বেশি সময় আগে পাকিস্তান ভারতীয় একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে এবং এর পাইলটকে আটক করে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ নেতৃত্বে থাকা অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল দুষ্যন্ত সিং বলেন, বিমান ভূপাতিতর ঘটনায় ভারতীয় সামরিক বাহিনীর জন্য সজাগ হওয়ার বার্তা হিসেবে আসে। এরপর থেকে ভারত নিজেদের সামরিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পথ অনুসন্ধান করেছে। দেশটি আমেরিকার আপত্তির পরেও রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। পাশাপাশি ফ্রান্স থেকে কয়েক ডজন যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্র থেকে ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। সবচেয়ে বড় পার্থক্য হলো রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি। এগুলো ভারতীয় বাহিনীর সক্ষমতার বড় উন্নতি সাধন করেছে। ভারতের অর্থনীতি এখন বিশ্বে 5ম বৃহত্তম অবস্থানে আছে, পাকিস্তানের চেয়ে প্রায় 10 গুণ বড়। ফলে ভারত সামরিক খাতে বরাদ্দের জন্য এখন আরো বেশি সম্পদ ব্যয় করতে পারছে। কিন্তু দেশটির বিপুল জনসংখ্যার ব্যাপক চাহিদা পূরণে সরকারকে নজর দিতে হচ্ছে বলে ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় এখনো মোট দেশজ উৎপাদনের 2%-এরও কম। সামরিক বিশ্লেষকদের মতে যা যথেষ্ট নয়। সরকারকে দেশের বিশাল জনগণের অন্যান্য প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ দিতে হচ্ছে। 2020 সালে চীনের সঙ্গে সংঘাতের পর 4 বছরের জন্য ভারতকে সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করে রাখতে হয়েছে। এর ফলে আধুনিকীকরণ প্রচেষ্টা ব্যয়বহুল হয়ে উঠেছে। আরেকটি বড় বাধা ছিল ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া থেকে অস্ত্র আসা বিলম্বিত করেছে। সংসদে দেওয়া দাপ্তরিক নথিতে দেখা যায়, অর্থ বরাদ্দ থাকলেও সামরিক বাহিনী তা ব্যয় করতে হিমশিম খাচ্ছে, কারণ বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার কারণে অর্ডারগুলো আটকে ছিল। গত
গত 5 বছর ধরে সামরিক সরঞ্জাম আমদানিতে ইউক্রেনের পরে ভারত দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। এদিকে পাকিস্তান ছিল বিশ্বের 5ম বৃহত্তম আমদানিকারকের স্থানে। রাশিয়া এখনও ভারতের অস্ত্রের প্রধান সরবরাহকারী হলেও গত 5 বছরে তাদের কাছ থেকে কেনা অস্ত্রের পরিমাণ প্রায় 20% কমে এসেছে। অস্ত্র কিনতে ভারত ক্রমেই ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের দিকেও ঝুঁকেছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা সত্ত্বেও তারা রাশিয়া থেকে কেনা 5টি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে 3টি মোতায়েন করেছে। ফ্রান্স থেকে কেনা 36টি রাফাল যুদ্ধ বিমানের সবগুলো বিমান বাহিনীতে যুক্ত করা হয়েছে, আরও 26টি কেনার পরিকল্পনা করছে। ভারত এখন দেশীয়ভাবে নির্মিত অনেকগুলো যুদ্ধজাহাজ নৌবাহিনীর বহরে যুক্ত করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025-এর তথ্য অনুসারে ভারতের জনসংখ্যা 140 কোটি, যা বিশ্বে দ্বিতীয়। সক্রিয় জনশক্তি 66 কোটি 20 লাখ, সক্রিয় সেনা 14,60,000 নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। দেশটির রিজার্ভ সেনা 11,60,000, যা বিশ্বে সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000 বিশ্ব র্যাঙ্কিংয়ে, যা দ্বিতীয়। সব মিলিয়ে মোট সামরিক জনবল 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, যা বিশ্বে পঞ্চম। সক্রিয় জনবল 10 কোটি 80 লাখ, সক্রিয় সেনা 6,54,000, যা বিশ্বে সপ্তম। রিজার্ভ সেনা রয়েছে 6,50,000। আধা সামরিক বাহিনীর সদস্য GFP-তে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে উল্লেখযোগ্য রয়েছে বলে জানা যায়। এতে মোট সামরিক শক্তি 17 লাখ। ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে মুজাহিদের মতো ISI নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে। 2025-26 অর্থবছর অনুযায়ী ভারতের বাজেট $7,900 কোটি, যা যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয়। এটি জিডিপির 2.1%। এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় 9.5% বেশি। পাকিস্তানের বাজেট 1,000 থেকে 1,200 কোটি ডলার, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় নেই। এ ব্যয় জিডিপির 3.6%। বৈদেশিক সামরিক সহায়তা $10 কোটি, মূলত চীন ও যুক্তরাষ্ট্র থেকে। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের 6 থেকে 8 গুণ। এই বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিকীকরণে আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামাল দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ। ভারতের মোট বিমান 2,229টি, এর মধ্যে যুদ্ধ বিমান 513 থেকে 606টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30 MKI, রাফায়েল তেজস, রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক, আরও আছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল AEW&C ব্যবস্থা। পাকিস্তানের মোট বিমান 1,399 থেকে 1,434টি, এর মধ্যে যুদ্ধবিমান 328টি থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরাজ 3 and 5, আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার AH-1F কোবরা সহ। AUW&C রয়েছে 7টি, যা ভারতের চেয়ে বেশি। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি রয়েছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে। ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জাহাজ রয়েছে 294টি, বিমানবাহী রণতরী আছে 2টি, সাবমেরিন 18টি, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিহান সহ ডেস্ট্রয়ার 13টি, ফ্রিগেট 14টি, পেট্রোল নৌযান 106টি। যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান রয়েছে 75টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা 67,700। অন্যদিকে পাকিস্তানের জাহাজ রয়েছে 121টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 9টি, পেট্রোল নৌযান 17টি। এই বাহিনীর যুদ্ধবিমান রয়েছে 8টি এবং নৌবাহিনীর সদস্য সংখ্যা 23,800। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয়। বিমানবাহী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধবিমানের কারণে গভীর সমুদ্রে দেশটির নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে।
ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এই সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 130 থেকে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3 and 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 3000 থেকে 5000, মিরেজ 2000 ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় INS হারিয়ান্ট। তবে পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার নীতির পক্ষে ভারত। এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা রয়েছে 140 থেকে 150। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এই নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মাঝে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের পরাশক্তিগুলো। তবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়ে দিলেও পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের। পেহেলগাম পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সমর্থনের বার্তা দিয়েছে শি জিনপিং এর দেশটি। সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষ তদন্ত প্রস্তাবকে সমর্থন জানিয়ে ভারতকে বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুধু তাই নয়, ভারতকে মোকাবিলায় পাকিস্তানকে বিদ্যুৎ গতিতে মহাশক্তিশালী PL-15 মিসাইল সরবরাহ শুরু করেছে বেইজিং। যুদ্ধ শুরুর আগেই তাই শাহবাজ শরীফের দেশটির বিরুদ্ধে ছিটকে ভয়ে এখন নরেন্দ্র মোদীর ভারত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রতিরক্ষা সংক্রান্ত সূত্রগুলো বলছে কূটনৈতিকভাবেই নয়, বরং সামরিক দিক থেকেও ইসলামাবাদকে ব্যাপক সহায়তা দিতে শুরু করেছে বেইজিং। যুদ্ধের শঙ্কার মধ্যেই পাকিস্তানকে দূরপাল্লার PL-15 মিসাইল পাঠাতে শুরু করেছে শি জিনপিং। ভারতীয় আকাশ প্রতিরক্ষা ভাঙতেই চীন বিদ্যুৎ গতিতে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করেছে। চীনের এই মিসাইল আকাশ থেকে আকাশে হামলা চালাতে অত্যন্ত কার্যকর। এমনকি পাকিস্তানে পাঠানো এই মিসাইলকে চীনের বিমান বাহিনীর প্রাণ বলেও মনে করেন অনেক বিশ্লেষক। ভারতের হাতে থাকা রাফালে যুদ্ধ বিমানকে বহু দূর থেকেই সহজেই ভূপাতিত করতে পারবে এই মিসাইল। পেহেলগাম কাণ্ড নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। রবিবার ফোনে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে কথা বলেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। এরপরই কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতকে বার্তা দিয়েছেন শি জিনপিং এর এই প্রতিনিধি। সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায় দিলেও তার নাকচ করে শাহবাজ শরীফের সরকার ঢালাও অভিযোগের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছেন। আর তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন শি জিনপিং এর সরকার। ভারতকে দেয়া বার্তায় ওয়াং ই বলছেন, পাকিস্তান সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করে চীন। কাশ্মীর নিয়ে দুই দেশের সম্পর্কের উপরও নজর রাখছে বেইজিং। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব কাশ্মীর এবং সংলগ্ন এলাকাগুলোর শান্তিকে বিঘ্নিত করবে বলেও মন্তব্য করেন তিনি। উভয় পক্ষকে সংযত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, চীন আগেও পাকিস্তানের পাশে ছিল, আছে এবং যে কোনো পরিস্থিতিতে ভবিষ্যতেও শাহবাজ শরীফের দেশটির পাশে থাকার বার্তাই স্পষ্ট করেছে বেইজিং। আর এমন খবরে এখন চরম আতঙ্কে নরেন্দ্র মোদীর সরকার। ভারত পাকিস্তান যুদ্ধের আভাসে এরই মধ্যে দুই দেশের শক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেখানে পাকিস্তান থেকে শক্তি আর কৌশলগতভাবে পিছিয়ে রয়েছে ভারত। পাকিস্তানের পাশে এরই মধ্যে চীনের মতো পরাশক্তির সরাসরি অবস্থান ভারতকে অনেকটাই পেছনে ফেলে দেবে।
27 এপ্রিল রোববার হঠাৎ করেই পাকিস্তানের আকাশে দেখা মেলে একটি সামরিক কার্গো বিমানের, যেটি ছেড়ে আসে তুরস্ক থেকে, অবতরণ করে করাচি বিমানবন্দরে। অন্যদিকে ইসলামাবাদের একটি বিমান ঘাঁটিতেও দেখা মেলে 6টি সামরিক বিমানের। আশ্চর্যজনকভাবে এই আকাশযানগুলোও ছিল তুরস্ক থেকে ছেড়ে আসা। কি বার্তা দিচ্ছে আঙ্কারা ইসলামাবাদ? নতুন কিছু কি ঘটতে যাচ্ছে ভারত পাকিস্তানের মাঝে? সময় যতই গড়াচ্ছে ততই যেন বাড়ছে চিরবৈরী ভারত পাকিস্তান উত্তেজনা। হুমকি পাল্টা হুমকি তো আছেই, সেই সাথে লাইন অফ কন্ট্রোলে থেমে থেমে চলছে দুদেশের সেনাদের গুলিবর্ষণ। তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি। ঠিক এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান উত্তেজনার আগুনে যেন ঘি ঢালল তুরস্ক। ভারতকে ঠেকাতে পাকিস্তানকে অস্ত্রের যোগান দিচ্ছে দেশটি। এরই মধ্যে আঙ্কারা থেকে করাচি ইসলামাবাদ পৌঁছেছে অস্ত্রবাহী অন্তত 7টি সামরিক বিমান। একাধিক গোপন সূত্রের বরাতে এমন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়ার দাবি, C-130 হারকিউলিস মডেলের তুরস্কের অন্তত 7টি কার্গো বিমান আসে পাকিস্তানে, যার একটি ইসলামাবাদের বিমান ঘাঁটি আর বাকি 6টি অবতরণ করে করাচি বিমানবন্দরে। প্রতিবেদনে এসব ফ্লাইটে করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ তোলে গণমাধ্যমটি। ধারণা করা হচ্ছে বিমানগুলোতে বাইরাখতার TB2 ড্রোন, স্মার্ট অফ গাইডেড বোমার পাশাপাশি সরবরাহ করা হয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র সরঞ্জাম, যা ভারতের ওপর নজরদারির পাশাপাশি ব্যবহার করা হতে পারে অভিযানেও। আঙ্কারা ইসলামাবাদ বৃহত্তর প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই এই সামরিক সহায়তা বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক। উল্টো পাকিস্তানের সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এরদোয়ানের এক মন্ত্রী। পাকিস্তান তুরস্ক বন্ধুত্বের বিষয়টি নতুন কিছু নয়। প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তিতে আবদ্ধ ইসলামাবাদ, আঙ্কারা। এর আগে তুরস্কের সহায়তায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট বানানোর ঘোষণা দেয় পাকিস্তান। এরদোয়ান প্রশাসনের সাথে হওয়া চুক্তি অনুসারে ইসলামাবাদে যুদ্ধ বিমানের কারখানা বসানোর কথা জানায় পাকিস্তান, যেখানে তৈরি করা হবে টার্কিশ 5ম প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট কান। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত F-35 যুদ্ধ বিমানের আদলে তৈরি করা এই ফাইটার জেট ভারতের দুর্ভাবনার অন্যতম কারণ। শুধু তুরস্কই নয়, চীনের সাথেও বন্ধুত্বের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়েছে পাকিস্তান। বেইজিংয়ের সাথে গভীর কৌশলগত সামরিক সহায়তা রয়েছে ইসলামাবাদের। টাইমস অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী 2019 থেকে 2023 সালে 40 দেশে চীনের মোট অস্ত্র রফতানির 82%-এরও বেশিরভাগের একক ক্রেতা পাকিস্তান। এছাড়াও দেশটির সহায়তায় JF-10 এবং JF-17-এর মতো অত্যাধুনিক ফাইটার জেট তৈরি করেছে পাকিস্তান, যেগুলো বর্তমানে ভারত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে। চীন, তুরস্ক, পাকিস্তান যখন একজোট হয়ে নেমেছে রণাঙ্গনে, তখন প্রশ্ন উঠছে, তবে কি যুদ্ধে একা হয়ে পড়ল ভারত? ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার শেহবাজ শরীফকে প্রিয় ভাইটিকে পাকিস্তানের পাশে দাঁড়ালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার কথায় উঠে এলো পাকিস্তানের জনগণের প্রতি তুরস্কের অকুণ্ঠ সমর্থন। ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আবহে একের পর এক শক্তিশালী দেশগুলোর সমর্থন পাচ্ছে পাকিস্তান। ইরান, চীনের পর এবার এ তালিকায় যুক্ত হলো তুরস্ক। পেহেলগাম ঘটনার জেরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে সরাসরি অস্ত্রের যোগান দিচ্ছে তুরস্ক। রোববার অস্ত্রবাহী অন্তত 7টি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে এসে পৌঁছায়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, রোববার তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল। অস্ত্রের এই চালানকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে সোমবার আঙ্কারায় কথা বলেন এরদোয়ান। এ সময় গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের তুরস্ক সফরের প্রসঙ্গ টেনে আনেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার প্রিয় ভাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে অত্যন্ত সংবেদনশীল সময়ে তুরস্ক সফর করেছেন। সফরে বৈঠকগুলোতে মূলত বাণিজ্য এবং প্রতিরক্ষা শিল্প নিয়ে বহুমাত্রিক সহযোগিতা আলোচনা হয়েছে বলে জানান এরদোয়ান। এ সময় পাকিস্তানের জনগণের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন তিনি। Su kaynakları, tarım, enerji. সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে এশিয়ার আরেক মুসলিম দেশ তুরস্কের। ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসেন এরদোয়ান। সে সময় দেশ দুটির মধ্যে বাণিজ্য এবং ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এরপর গত সপ্তাহে তুরস্ক সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈশ্বিক কূটনৈতিক উত্তাপ ও আঞ্চলিক সহযোগিতার প্রেক্ষাপটে এই সফরকে দুই দেশের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শেহবাজ শরীফ পাকিস্তানে ফেরার পরপরই ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে অস্ত্রের চালান এলো তুরস্ক থেকে। পাকিস্তানে অস্ত্র পাঠালেও ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমন চায় তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা আমাদের অঞ্চল এবং এর বাইরে কোনো সংঘাত চাই না। আরও ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই তুরস্ক শিগগিরই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য ইউনিট ভারত পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান এরদোয়ান। Bankacılık, eğitim, savunma. এদিকে কেবল তুরস্কই নয়, চীনের সাথেও কৌশলগত সামরিক সহায়তা গভীর করছে পাকিস্তান। দিন দিন পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক মাত্রায় প্রভাব বাড়াচ্ছে চীন। পরিসংখ্যান মতে 2019 থেকে 2023 সালের মধ্যে প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে বেইজিং। এর মধ্যে এককভাবে 82%-এরও বেশি অস্ত্রের ক্রেতা পাকিস্তান। मिट्टी में मिलाने का समय आ गया है। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় কার্যত বিভক্ত হয়ে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি। এরই মধ্যে হামলার জবাবে পাকিস্তানে বড় আঘাত হানতে জোরে সোরে প্রস্তুতি চালাচ্ছে ভারত। টানা মহড়া চলছে জল, স্থল আর আকাশে। ভারতের হামলার শঙ্কায় পাকিস্তানে থাকা রুশ নাগরিকদের সতর্কবার্তা পাঠালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নির্দেশনা জারি করেছে ইসলামাবাদে থাকা মস্কো দূতাবাস। পুতিনের বিশেষ সতর্কবার্তায় এটা স্পষ্ট যে পাকিস্তানে কিছু একটা ঘটতে চলেছে, যা অত্যন্ত ভয়ঙ্কর, আর সেটি ঘটাবে মোদী সরকার। ভারতের এমন আগ্রাসী পরিকল্পনায় বসে থাকবে না পাকিস্তানও। ইসলামাবাদ পাল্টা আঘাত হানলে বেঁধে যাবে সর্বাত্মক যুদ্ধ। मिट्टी में मिलाने का समय आ गया है। পাক ভারত সংঘাতের আবহে রুশ নাগরিকদের আপাতত ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে মস্কো। 25 এপ্রিল এই বিষয়ে সতর্কতা জারি করে ক্রেমলিনের দূতাবাস। রুশ ভাষায় লেখা ওই উপদেশনামায় পাক ভূমিতে থাকা নাগরিকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারত পাকিস্তান সম্পর্কের দ্রুত অবনতি ঘটছে। ক্রমাগত যুদ্ধের হুমকিও দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। বর্তমান পরিস্থিতিতে রুশ নাগরিকদের জন্য পাকিস্তান মোটেই সুরক্ষিত নয়। সে কারণে দেশটিতে আপাতত ভ্রমণ না করতেই বলা হয়েছে, যদিও এমন কোনো আদেশ জারি করেনি নয়াদিল্লির মস্কো দূতাবাস। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার খবর ছড়াতেই কার্যত কেঁপে ওঠে বিশ্ব। মোদীকে শোক বার্তা পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিষয়ে তেমন আগ্রহ দেখাননি ট্রাম্প। তার মতে পাকিস্তান এবং ভারত দুই দেশই যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র। হাজার বছরের এই সংকটের সমাধান তারা নিজেরাই করতে পারবে। তবে পুতিন লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অংশীদারদের সঙ্গে যোগাযোগ আরও মজবুত এবং জোরদার করতে প্রস্তুত রাশিয়া। এই অপরাধের কোনো ক্ষমা নেই, তারা তাদের প্রাপ্য শাস্তি পাবেই। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্থল, পানি এবং আকাশে তীব্র মহড়া চালাচ্ছে ভারত বাহিনী, যার নাম অপারেশন আক্রমণ। শুধু তাই নয়, ভারতের রাফাল যুদ্ধ বিমানকে ধীরে ধীরে পশ্চিম সীমান্তে মোতায়েনের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বসে নেই পাকিস্তানও। সীমান্তে সৈন্য বৃদ্ধি করেছে ইসলামাবাদ। পাশাপাশি আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করেছে দেশটি। পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া 65 বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। ঠিক এর পরেই ইসলামাবাদকে না জানিয়ে ঝিলাম নদীর পানি ছাড়ার অভিযোগ নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। ফলে পাকিস্তানের বন্যা দেখা দেওয়ার খবর ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। I say to the whole world,
ভারত পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক লড়াই এখনো শুরুই হয়নি, কিন্তু তার আগেই বড় সাফল্য পেয়ে গেল ইসলামাবাদ। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একটি ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী। ওই ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, কাশ্মীরের ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি আসলে একটি কোয়াডকপ্টার। পাকিস্তান বলছে কোয়াডকপ্টারটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল, তখনই সেটিকে গুলি করে নামিয়ে আনে পাকিস্তানের সেনারা। যথাসময়ে নেওয়া পদক্ষেপের কারণে ভারতের গুপ্তচর বৃত্তির চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন পাকিস্তানের কর্মকর্তারা। বিষয়টিকে পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রমাণ হিসেবেও বর্ণনা করছেন তারা। গেল 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। 2000 সালের পর এটিকে কাশ্মীরে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। ওই ঘটনার পর থেকেই পাকিস্তানের ঘাড়ে ক্রমাগত দোষ চাপিয়ে যাচ্ছে ভারত। যদিও পাকিস্তান এ ধরনের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন। এমত অবস্থায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন উত্তপ্ত পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, চীন, তুরস্ক, ইরান, সৌদি আরব ও জাতিসংঘ সহ বেশ কয়েকটি দেশ। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজেদের মিত্রদের সঙ্গেও কথা বলছেন পাকিস্তানের কর্মকর্তারা। ভারতের মিত্ররাও নয়াদিল্লির পাশে এসে দাঁড়িয়ে বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এই ইস্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন। এতে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন। চীনও দুই পক্ষকে সংযম বজায় রেখে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যেন দ্রুতই প্রশমিত হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো নতুন যুদ্ধ বা সংঘাত দেখতে চায় না তুরস্ক। এছাড়া জাতিসংঘ দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ইরান তো এই ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েই রেখেছে এবং সৌদি আরব জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। 2025 সালের এপ্রিলে এসে দেখা যাচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ও গণবিনাশের ভূখণ্ডে পরিণত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী 51,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। গাজার সামাজিক, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। দ্য ল্যান্ডসেট এক প্রতিবেদনে গাজায় মোট মৃতের সংখ্যা 1,86,000 ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়েছে। ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধটি শুধু হামাসকে নিশ্চিহ্ন করার জন্য নয়, বরং গাজার টিকে থাকার সক্ষমতা ও ভবিষ্যতে জীবনযাপন করার সামর্থ্যকেও সম্পূর্ণরূপে ধ্বংস করার একটি সচেতন প্রচেষ্টা। বিস্তারিত এবারের প্রতিবেদনে। যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে গাজায় ধ্বংসযজ্ঞের ব্যাপারে ব্যাপক তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তবুও ইসরায়েলি সরকার নিরাপত্তার অজুহাতে হামলা আরও তীব্র করেছে। তারা নেতজারিম, ফিলাডেলফিয়া এবং বর্তমানে মোরাগ এক্সিসের মতো করিডোরগুলোকে কৌশলগত প্রয়োজনে পরিণত করে ফিলিস্তিনের ভূখণ্ডকে খণ্ডিত করেছে। এইসব কৌশলের সবই মূলত ফিলিস্তিনি জনগোষ্ঠীর কাঠামো পুনর্গঠন ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার বৃহত্তর প্রকল্পের অংশ। যদিও গাজাকে ধ্বংস করতে ইসরায়েল সমস্ত কৌশল প্রয়োগ করতে সক্ষম হয়েছে, তথাপি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধে পরাজিত হচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার হারেজ পত্রিকায় একটি নিবন্ধে লিখেছেন যে ইসরায়েল এখন ইতিহাসের সবচেয়ে বড় গৃহযুদ্ধের মুখোমুখি। গাজার পরিস্থিতিকে ভিয়েতনামের সাথে তুলনা করে তিনি দাবি করেন যে নেতানিয়াহু এখন ভিয়েতনামের পরিণতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন।
গাজায় নেতানিয়াহু এক নাগারে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কিন্তু রাজনৈতিকভাবে তিনি এখন চরমভাবে কোণঠাসা। হামাসকে নির্মূল করার উদ্দেশ্যে পরিচালিত সামরিক অভিযান ব্যর্থ হয়েছে, আর ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভও বেড়েছে প্রকটভাবে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু দুটি দুর্বল কৌশলের উপর নির্ভর করছেন। একটি হলো যুক্তরাষ্ট্রের সমর্থন এবং অন্যটি হলো গাজার যুদ্ধ। নেতানিয়াহু আশা করছেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ে তিনি পূর্ণ মাত্রায় মার্কিন সমর্থন পেয়ে যাবেন, আর বরাবরই যুক্তরাষ্ট্রের সমর্থনই ইসরায়েলের জন্য আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে কাজ করে। এই প্রেক্ষিতে 7 এপ্রিল নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের লক্ষ্য ছিল তেল আভিভ ও ওয়াশিংটনের ঐতিহাসিক জোটকে পুনরুজ্জীবিত করা। তবে এই সফর ছিল পরিকল্পনাহীন এবং কূটনৈতিকভাবে নিষ্ফল, যা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন ক্রমেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের চলমান আলোচনা, সিরিয়া তুরস্কের সাফল্য নিয়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা এবং নেতানিয়াহুর সাথে বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন না করায় এটি স্পষ্ট হয়েছে যে মার্কিন মাটিতে নেতানিয়াহুর রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা ব্যর্থ হয়েছে। একইভাবে এসব রাজনৈতিক মতপার্থক্যে প্রমাণ হয়ে গেছে যে দুই নেতার মধ্যে দূরত্ব কতটা বেড়েছে। কোনো ফটো সেশন বা আনুষ্ঠানিক বিবৃতি এই গভীর রাজনৈতিক বিভেদকে ঢাকতে পারেনি। পূর্ণমাত্রার মার্কিন সমর্থন নিশ্চিত করতে নেতানিয়াহু যেভাবে ব্যর্থ হলেন তা কেবল তার ব্যক্তিগত রাজনৈতিক ব্যর্থতাই নয়, বরং একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের জনমত কাঠামোতে এক গভীর পরিবর্তনের প্রতিফলন। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিল 2025 সালের এক প্রতিবেদনে দেখা গেছে 2023 সালের অক্টোবরে গাজার যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে মাত্র 54% আমেরিকান মনে করেন যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তাদের জন্য গুরুত্বপূর্ণ, যা 2024 সালের জানুয়ারি মাসে ছিল 65%। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে 11% পয়েন্টের পতন ঘটেছে। একই সময়ে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এরকম দৃষ্টিভঙ্গি সম্পন্ন মার্কিন নাগরিকের হারও 75% থেকে 66% নেমে এসেছে। এই পতন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় তরুণ আমেরিকানদের মধ্যে। উদাহরণস্বরূপ 50 বছরের নিচের রিপাবলিকানদের মধ্যে এখন কেবল 17% গাজার যুদ্ধের প্রতি আগ্রহ দেখিয়েছে, যেখানে বয়স্ক রিপাবলিকানদের মধ্যে সেই হার মাত্র 7%। এটি একটি জেনারেশন গ্যাপেরও ইঙ্গিত দেয়। অর্থাৎ মার্কিন রাজনীতির প্রধান দুই রাজনৈতিক দল যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে তাও এখন অনেকটা কমে গিয়েছে। আরও উদ্বেগজনক হলো আমেরিকানদের মধ্যে ইসরায়েল সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। 2022 সালে যেখানে 42% আমেরিকান ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করত, 2025 সালে সেই হার বেড়ে 53% হয়েছে। এর মধ্যে অত্যন্ত নেতিবাচক মনোভাব পোষণকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, যা 10% থেকে বেড়ে দাঁড়িয়েছে 19%-এ। ডেমোক্রেটদের মধ্যে এই নেতিবাচক মনোভাব সর্বোচ্চ। জানা গেছে 69% ডেমোক্রেট এখন ইসরায়েলের বিরুদ্ধে নেতিবাচক মতামত প্রকাশ করছে। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে 37% এখন ইসরায়েলকে নিয়ে বিরূপ মনোভাব পোষণ করে। এই তথ্যগুলো শুধু জনসাধারণের অসন্তোষই তুলে ধরে না, বরং তা ইসরায়েলের যুদ্ধ নিয়ে আমেরিকান ভোটারদের দৃষ্টিভঙ্গিতে একটি মৌলিক পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। আর এই পরিসংখ্যানকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই, কেননা ভোটাররাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে নির্ধারণ করে। অসন্তোষ শুধু যুক্তরাষ্ট্রে নয়, ইসরায়েলের অভ্যন্তরেও বেড়েছে মারাত্মকভাবে। জানা গেছে জিম্মিদের ফেরানোর জন্য যুদ্ধবিরতির দাবিতে এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হাজার হাজার সাবেক ও বর্তমান সদস্য এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগ থেকে এমন চিঠি প্রকাশের সংখ্যা বাড়ছে। আর গত মাসে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 নিউজের জরিপে দেখা যায় জিম্মিদের ফেরানোর জন্য যুদ্ধ বন্ধের চুক্তির পক্ষে দেশটির প্রায় 70% মানুষ। ইসরায়েলের প্রতি মার্কিন নৈতিক ও কৌশলগত সমর্থনের অবক্ষয় এখন আর কল্পনায় সীমাবদ্ধ নয়, বরং এই বিষয়টি এখন পরিসংখ্যানগত, জনমিতিক এবং প্রজন্মগতভাবে প্রমাণিত বাস্তবতা। নেতানিয়াহু যতই চেষ্টা করুন না কেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের জন্য পূর্ণ সমর্থন আদায় করে নেওয়া তার পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না।
এই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে নেতানিয়াহু আশ্রয় নিয়েছেন তার দ্বিতীয় এবং আরও বিপজ্জনক বিকল্পে, আর তা হলো গাজার যুদ্ধ আরও তীব্রতর করা। নেতানিয়াহু জানেন তার সামরিক অভিযান কোনো নির্দিষ্ট বিজয় অর্জন করছে না, বরং এটি কেবল ব্যর্থতাই ডেকে আনছে। এরপরও তিনি জানেন যে ক্ষমতায় থাকার একমাত্র উপায় হলো যুদ্ধ চালিয়ে যাওয়া। এই যুদ্ধ শেষ হলে তার রাজনৈতিক জোট ভেঙে পড়বে, কারণ এটি গঠিত হয়েছে যুদ্ধপন্থী ও কট্টর ডানপন্থী রাজনৈতিক শক্তির মাধ্যমে। ফলে নেতানিয়াহুর দ্বিতীয় রাজনৈতিক কৌশল কেবল গাজায় ইসরায়েলি অভিযান গভীরতর করার চেষ্টা নয়, বরং এটি তার রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার প্রয়াসও বটে। এই প্রেক্ষাপটে মোরাক এক্সিস হয়ে উঠেছে যুদ্ধ দীর্ঘায়িত করার মুখ্য একটি কৌশল, যা ইসরায়েলের সমর কৌশলের নতুন এক ধাপের সূচনা করেছে। এই কৌশলের লক্ষ্য হল ফিলিস্তিনিদেরকে হত্যা করা, যাতে যুদ্ধ পরবর্তী গাজায় শাসন করার মতো কাউকে পাওয়া না যায়। এর মাধ্যমে গাজাকে ডি-প্যালেস্টিনাইজ বা ফিলিস্তিন মুক্ত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এই মোরাক এক্সেস করিডোরটি খান ইউনিস থেকে রাফা পর্যন্ত বিস্তৃত এবং প্রাথমিকভাবে এটিকে একটি মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এরপরও এই অঞ্চল বারবার বোমা হামলার শিকার হয়েছে, যার ফলে গত কয়েক সপ্তাহে 1000-এরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে চিকিৎসাকর্মী ও ত্রাণ কর্মীরাও রয়েছেন। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই করিডোরের নাম মোরাক, যা নেওয়া হয়েছে ইসরায়েলি এক বসতি থেকে, যা 1972 থেকে 2005 সাল পর্যন্ত এই অঞ্চলে ছিল। সামরিক পরিভাষায় এই নামটির পুনর্ব্যবহার ইঙ্গিত দেয় যে ইসরায়েল এই অঞ্চলে পুনরায় ঔপনিবেশিক নিয়ন্ত্রণ প্রত্যাবর্তন করার কিংবা গাজা পুনর্দখলের পরিকল্পনা করছে। নেতজারিম ও ফিলাডেলফিয়া করিডোরের মতো মোরাক এক্সিসও একটি বৃহত্তর ডিভাইড অ্যান্ড রুল পলিসির অংশ, যার মূল উদ্দেশ্য গাজাকে খণ্ড বিখণ্ড করা, কৌশলগত এলাকাগুলো জনশূন্য করে ফেলা এবং দীর্ঘমেয়াদে ফিলিস্তিনের শাসন অযোগ্য করে ফেলা। ইসরায়েলের করিডোর কৌশল শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের কৌশলগত চলাফেরার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নিরাপত্তার মুখোশ আচ্ছাদিত এক ধরনের জনসংখ্যাগত প্রকৌশল। তথাকথিত নিরাপদ অঞ্চলগুলো জোরপূর্বক বাস্তুচ্যুতির হাতিয়ার হিসেবে কাজ করছে। বেসামরিক মানুষদের যেসব স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে, ঠিক সেই সব এলাকায় বোমা বর্ষণ করে ইসরায়েল মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছে এক অসম্ভব সিদ্ধান্তের সামনে, হয় পালাও না হলে মরো। এটি এক কথায় জাতিগত নিধনের শামিল। এর পাশাপাশি গাজার বেসামরিক নেতৃত্ব, মানবিক সহায়তা, অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ইচ্ছাকৃতভাবে টার্গেট করার ঘটনা ইসরায়েলের বৃহত্তর উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে তুলছে। ইসরায়েলের চলমান ধ্বংসযজ্ঞের লক্ষ্য কেবল হামাসকে ধ্বংস করা নয়, বরং গাজাকে শাসন ও পুনর্গঠনের সক্ষমতাকেও নিশ্চিহ্ন করা। এটি একটি অভিযান যার লক্ষ্য কেবল সামরিকভাবে নয়, সামাজিক ও রাজনৈতিকভাবেও গাজাকে মুছে ফেলা। নেতানিয়াহু এখন মোরাক এক্সিসকে দ্বিতীয় ফিলাডেলফিয়া করিডোর হিসেবে উপস্থাপন করেছেন। যদিও 2025 সালের জানুয়ারি মাসে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল পূর্ববর্তী ফিলাডেলফিয়া করিডোর থেকে সরে যাওয়ার অঙ্গীকার করেছিল। এই চুক্তির শর্তকে পুনরায় নিজেদের মতো করে বিকৃত করা কূটনৈতিক কাঠামোর স্পষ্ট লঙ্ঘন এবং ইসরায়েলের মূল অভিপ্রায় যে স্থায়ীভাবে ভূখণ্ড পুনর্গঠন করা, এইসব বিকৃতাচারও তারই প্রমাণ। সংক্ষেপে বলা যায়, নেতানিয়াহুর দ্বৈত কৌশল, বিশেষ করে ওয়াশিংটনের আশ্রয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা এবং একযোগে গাজায় জাতিগত নিধন চালিয়ে যাওয়া এখন আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইসরায়েলের গাজা প্রকল্প কোনো যুদ্ধ নয়, এটি হলো ফিলিস্তিনকে নির্মূল করার একটি পরিকল্পনা। এই ধারা অব্যাহত থাকলে এর পরিণতি শুধু গাজাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো অঞ্চল জুড়েই আরও বিস্তৃত হবে।